আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভোটের ফল বেরিয়েছে ঠিক 7 দিন আগে, আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করেছে মাত্র 2 দিন। কিন্তু এরই মধ্যে মমতা ব্যানার্জির শিবির একেবারে ভেঙে পড়ার অবস্থায় এসে গেছে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে দলের মাঝারি স্তরের নেতারা। বিরোধীরা নয়, দলের ভেতর থেকে উঠে আসছে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগের তীর মুখ্যত সেকেন্ড ইন কমান্ড দলের তথা দলের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে আইপ্যাককে দিয়ে দল টাকা কামানোর মেশিন হয়ে উঠেছিল। খেয়াল করলে দেখবেন 3.5 দশক রাজপাট চালানোর পর 2011 বামফ্রন্ট সরকারের পতন ঘটার পর তাদের বিরুদ্ধে এমন করে দুর্নীতির অভিযোগ কিন্তু ওঠেনি। ইডি, সিবিআই, সিপিএম এর বিরুদ্ধে বড় ধরনের কোনো তদন্তে নামেনি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল থাকতে থাকতেই কিন্তু তদন্তে নেমেছে ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থাগুলো, এবং সেই নামাটাও কিন্তু প্রবলভাবে সেই নামা। আর দুর্নীতির অভিযোগ বাইরে শুধু নয়, দলের ভিতরেও দেখা যাচ্ছে একেবারে লাগাম ছাড়া। মাত্র 1 সপ্তাহে তৃণমূল নেতৃত্ব ভয়ে কুঁকড়ে গেছে। দল ভেঙে যাওয়ার মুখে, কর্মীরা ছত্রভঙ্গ। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরের মধ্যে ঢুকে গেছেন। সেদিন একটুখানি বেরিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীর নাটক করবার জন্য, নাটকটা ভালোবাসেন, কিন্তু সেই নাটকেও শ্রোতার অভাবে সে নাটকটাও বানচাল। এমনকি তিনি আবার একটা বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি যে সমস্ত জায়গায় প্রোগ্রাম করতে চাইছিলেন সেই জায়গায় কোনো অনুমতি দেয়নি রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন। শুনলে হাসি লাগে না? এই মমতা তিনি নিজে বিরোধীদের মিটিং মিছিলের ব্যাপারে কি করেছেন তার 15 বছরের, সেটা একবার একটু মাথায় দেখবেন। এই প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে এই প্রশ্ন জেগেছে, এই দল আর কদিন নাকি কমাস? অনেকে অনেক রকম বলছেন, তার মধ্যে দেখা যাক রাজ্যের বাস্তবতা কি বলে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে বুঝতে হলে প্রথমেই একটা ভুল ধারণা ভাঙতে হবে। এই রাজ্যে ক্ষমতা হারানো আর রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়া এ দুটো এক জিনিস নয়। বাংলার ভোটার অনেক সময় শাসক বদলেছে, কিন্তু একদিনে কোনো বড় রাজনৈতিক ধারাকে স্তব্ধ করে দেয়নি। এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু সিপিএম। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান হলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, কিন্তু সিপিএম কি সঙ্গে সঙ্গে অপাঙ্ক্তেয় হয়ে গিয়েছিল? একেবারেই না। 2011 বিধানসভা নির্বাচনে সিপিএম একাই প্রায় 30.8% ভোট পায়, 40টি আসন জেতে, আর বামফ্রন্ট মিলে পায় 62টি আসন, তাদের ভোট শতাংশ 40.8%। অর্থাৎ ক্ষমতা হারিয়েও তারা সমাজের বড় একটি অংশের সমর্থন ধরে রেখেছিল। কংগ্রেসের দিকে তাকান, 2011 তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল, কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক জমিও ছিল। সেই নির্বাচনে কংগ্রেস প্রায় 9.09% ভোট পেয়ে 42টি আসন জেতে। অর্থাৎ তৃণমূলের উত্থানের মধ্যেও কংগ্রেস তাদের সাথে জোট সঙ্গী হলেও তার একটা আলাদা সত্তা ছিল। তারপর আসে 2014 লোকসভা নির্বাচন। তখন তৃণমূল ক্ষমতায়, মমতার প্রভাব তুঙ্গে, এবং অনেকের ধারণা ছিল পুরনো বিরোধী শক্তি মানে কংগ্রেস, সিপিএম, বিশেষ করে সিপিএম, তারা আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু ফল কি বলল? সিপিএম প্রায় 22.97, 23% ভোট ধরে রেখে 2টো লোকসভা আসন জিতল, তাই না? অর্থাৎ আবার কংগ্রেসও
প্রায় 9.58% ভোট পেয়ে কয়েকটি পকেট আছে তাদের 4টি আসন পেল। অর্থাৎ এরা কেউই রাজনৈতিক মানচিত্র থেকে উধাও হয়ে যায়নি। 2016 বিধানসভা নির্বাচন এই যুক্তিকে আরো শক্তিশালী করে। তৃণমূল তখনও প্রবলভাবে ক্ষমতায়, প্রশাসন তাদের হাতে, তাদের সংগঠন শক্তিশালী, তবু সিপিএম প্রায় 20%, অ্যাকচুয়াল হিসাবটা হলো 19.75% ভোট পেয়ে 26টি আসন জিতল। কংগ্রেস প্রায় 12.25% ভোট পেয়ে 44টা আসন পেল। অর্থাৎ বাম ও কংগ্রেস দুই শক্তি কমজোরি হয়েছিল, কিন্তু অপ্রাসঙ্গিক হয়নি। এই নির্বাচনী তথ্যগুলো আমাদের একটা বড় শিক্ষা দেয়। বাংলায় বড় রাজনৈতিক দল বা ধারাগুলো আগে নৈতিকভাবে দুর্বল হয়, তারপর সাংগঠনিকভাবে ক্ষয়ে যায়, তারপর জনমানস ভাঙে, আর সবশেষে ভোটে বড় ধাক্কা খায়। তাই যদি কেউ বলে একটি দল আজ ক্ষমতায় আছে মানে কালকেও ক্ষমতায় থাকবে, তাহলে বাংলার রাজনৈতিক ইতিহাস তাকে সমর্থন করে না। এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে। তাদের সবচেয়ে বড় সংকট ছিল শুধু বিরোধী আক্রমণ নয়, নিজেদের ভাবমূর্তির প্রচন্ড অবক্ষয়, যেটা কিন্তু সিপিএম হেরে গেল, বামফ্রন্ট হেরে গেল 2011-এ, কিন্তু 2006-এর নির্বাচনের দিকে তাকান, তারপর থেকে তার যেভাবে তাদের পতনটা হলো, তার মূলে কিন্তু সিঙ্গুরও তাদের নামাতে পারেনি, তাদেরকে নামিয়েছিল কিন্তু নন্দীগ্রাম। সেই ভাবমূর্তির অবক্ষয় হতেই তাদের পতন হতে শুরু হলো। আর এদের ভাবমূর্তি মানে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি আগের থেকেই চলতে শুরু করেছে খারাপ হতে। নিয়োগ দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, স্থানীয় স্তরে দাদাগিরি, পঞ্চায়েত ও পুরসভায় ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একসঙ্গে মিলে মানুষের মনে একটা ভয়ঙ্কর ধারণা তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে। সেই ধারণাটা হলো দুর্নীতি এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সিপিএম এর সময় সেটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু তৃণমূলে সেটা তাদের চরিত্রে ঢুকে গেছে। এখানেই বাম জমানার সঙ্গে তৃণমূলের ফারাক। রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু সমস্যা তখন গভীর হয় যখন সাধারণ মানুষ মনে করে যোগ্যতা নয়, যোগাযোগ এবং টাকা এই দুটোই আসল শক্তি। পশ্চিমবঙ্গের বহু চাকরি প্রার্থী, বহু পরিবার, বহু মধ্যবিত্ত ভোটারের মনে এই ক্ষোভ জমেছে। তারা মনে করেছে সরকার শুধু ব্যর্থ হয়নি, অন্যায়কে, বেনিয়মকে নিয়মে পরিণত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইডি এবং সিবিআই এর ধারাবাহিক তদন্ত। শাসক দল বলেছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধীরা বলেছে দুর্নীতি না থাকলে এত তদন্ত কেন? আদালতে শেষ পর্যন্ত কি প্রমাণিত হবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু জনমনে একটা বার্তা বারবার গিয়েছে, তৃণমূলের চারপাশে দুর্নীতির ছায়া ঘন হয়ে জমাট বেঁধেছে। আর রাজনীতিতে পারসেপশন অনেক সময় এভিডেন্সের আগেই কাজ করে ভোটের সময়, যেটা বোফোর্সের সময় দেখা গিয়েছিল, যেটা তৃণমূল কংগ্রেসের আমলেও দেখা যাচ্ছে। তার উপর আছে দীর্ঘ শাসনের ক্লান্তি। কোনো দল যত বেশি সময় ক্ষমতায় থাকে তার ভেতরে তত বেশি জমে যায় সুবিধাভোগী চক্র, স্থানীয় লবি, গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট কেন্দ্রিক লড়াই, প্রশাসনিক ঔদ্ধত্য। আন্দোলনের দল ধীরে ধীরে ক্ষমতার দলে বদলে যায়। তৃণমূলের ক্ষেত্রেও মানুষের অনুভব দলটি সেই আগের জায়গায় সততার প্রতিমূর্তি নেই। এখন সেই স্লোগান পাল্টে গিয়ে হয়ে গেছে যে বাকি সবাই চুনোপুটি, আসল যে অপরাধী সে হলো হাওয়াই চটি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিশাল ক্ষমতার কাঠামো, যার কেন্দ্রে আছে প্রভাব, পৃষ্ঠপোষকতা আর সুযোগ সন্ধান। মানুষের এই অসন্তোষকে আরো তীব্র করেছে পরিচয় ভিত্তিক রাজনীতি, ধর্মীয় রাজনীতি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় তোষণের অভিযোগকে ধারালো অস্ত্রে পরিণত করেছে। সিপিএম কংগ্রেস সেই ভাষায় বলে না,
যে মুসলিম তোষণ, কারণ মুসলিম ভোটের দিকে তাদেরও যে নজর। সংখ্যালঘু তোষণ, সীমান্ত অনুপ্রবেশ, প্রশাসনিক পক্ষপাত, স্থানীয় উত্তেজনা, এসব ইস্যুকে ঘিরে হিন্দু ভোটের একটি বড় অংশ ক্রমশ বিজেপি মুখী হতে শুরু করেছে কয়েক বছর আগে থেকেই। এই কনসলিডেশন কতটা পূর্ণ তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটুকু স্পষ্ট, এটি তৃণমূলের বহুস্তরীয় সামাজিক জোটকে মারাত্মক চাপে ফেলেছে। বামেরাও সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, বামেদের বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে রাজনীতির অভিযোগ ছিল, কিন্তু মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে যে ধর্মীয় তোষণের অভিযোগ, সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের ব্যাপক। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ৮০টি আসন জিতেছে, যার অধিকাংশই মুসলিম ভোটে। মুসলিম ভোট তাদের সঙ্গ ছাড়লে তৃণমূলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। মজার কথা, বিজেপিও সিপিএম একটি আসন, কংগ্রেসের 2টি আসন, আইএসএফ এর 1টি আসন, 2টি আসন হচ্ছে হুমায়ুন কবিরের দলের। এরা সবেই কিন্তু মুসলিমদের ভোটে মুসলিম এলাকা থেকে জিতে আসে। তার মানেটা হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর বাইরে যে ব্যাপক হিন্দু গোষ্ঠী আছে, জনগোষ্ঠীর 70% যাদের হিসাব, তারা কিন্তু বিজেপির পেছনে এসে দাঁড়িয়েছে বেশিরভাগে। আর একটা বড় কারণ হচ্ছে বিরোধী ভোটের মনস্তত্ত্বের পরিবর্তন। অনেক বছর ধরে তৃণমূল বিরোধী জোট বিভক্ত ছিল, এখনো বিভক্ত আছে, কিন্তু যখন ভোটার বুঝতে শুরু করেছে যে শাসক দলকে হারাতে হলে একটা কার্যকর বিকল্প দরকার, তখন ভোটের চরিত্র পাল্টে গেছে। সেই বিকল্প হিসেবে পুরো ভোটটাই এসে পড়েছে, তৃণমূলের বিকল্প হিসেবে ভোটটা এসেছে বিজেপির কাছে। এই জায়গায় আবার সিপিএম ও কংগ্রেসের পুরানো ফলাফলও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ 2011 ধাক্কার পরেও তারা ছিল, 2014-তে ছিল, 2016-তেও ছিল। তার মানে বাংলার ভেতরে বিরোধী রাজনীতির সামাজিক স্মৃতি, সংগঠনগত বীজ এবং শাসক বিরোধী মনস্তত্ত্ব কখনো পুরোপুরি মরে যায়নি। সেই জমি থেকেই পরে রাজনৈতিক রসদ তৈরি হয়। চিন্তা করবেন না, বিজেপির বিরুদ্ধেও রসদ তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা বিজেপি হচ্ছে এখানকার মানুষের একমাত্র ভরসার জায়গা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর একমাত্র ভরসার জায়গা। 2026-এর ফলের দিকে তাকান। তৃণমূল কংগ্রেস এই বিধানসভা নির্বাচনে হেরে গেছে, বিজেপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। এই ফল তাহলে কোনো একদিনের ঘটনা নয়, এটা বহু বছরের জমা ক্ষোভ, দুর্নীতির বিরুদ্ধে রাগ, পরিচয় ভিত্তিক মেরুকরণ এবং শাসন বিরোধী ক্লান্তির এক বিস্ফোরক পরিণতি। এই ফল আরো একটা বিষয় প্রমাণ করে, সেটা হচ্ছে যে পতন কিন্তু একদিনে শুরু হয়নি। তৃণমূলের পরাজয় শুধু এই নির্বাচনী হার নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বাংলার মানুষ বোঝাতে চেয়েছে যে তোমরা যে রাজনীতি করছো, এই রাজনীতিকে আমরা আর সহ্য করতে পারছি না। আজ তারই জন্যে তৃণমূলের এই অবস্থা। কিন্তু আবার ফিরে আসি পুরনো কথায়, তৃণমূল তাহলে কি কংগ্রেস সিপিএম এর মতো তারাও কি ধরে রাখতে পারবে তাদের বিরোধিতার ঘাঁটি, তাদের অন্তত একটা যে পরিচয়, সেই পরিচয়টাকে কি তারা ধরে রাখতে পারবে? খুব মুশকিল এটা। তার কারণ তৃণমূলের কিন্তু আদর্শগত যে কোনো ভিত্তি সেটা নেই। এর আদর্শ নয়, এটা একটি পারিবারিক দল, একটি ব্যক্তিকেন্দ্রিক দল। এই ব্যক্তিকেন্দ্রিক দলে যখন ব্যক্তি শেষ হয়ে যায় তখন আর কিছু থাকে না। ব্যক্তি চলে গেল তো দলটাও চলে গেল। তাই তৃণমূলের ফেরার পথ কংগ্রেস সিপিএম এর থাকতে পারে, আছেও, তৃণমূলের নেই। কারণ এই দলের দুর্নীতি, জাতীয়তাবাদের বিরোধিতা, অপশাসন, কুশাসন, আর সবার উপরে এই যে সংখ্যালঘু দুধেল গাই থিওরি এই দলের, এটাই কিন্তু এই দলের উপরে তাদের সর্বনাশ এনে দেবে। তৃণমূল কবের মধ্যে শেষ হবে
এটা 2 মাস না 6 মাস না 1 বছর না 2 বছর, এটা আলাদা প্রশ্ন। প্রশ্ন যেটা হলো, এই দলের কোনো ভবিষ্যৎ নেই, এই দলের কোনো ভবিষ্যৎ নেই। টাইটানিক খুব বড় জাহাজ ছিল, যখন ডুবতে শুরু করলো, যেভাবে ডুবলো, অনেক ছোট জাহাজও সেভাবে ডোবে না। বড় যখন ডোবে, এই বিরাট ভাবে, এই যখন ডোবে তখন একদম নিচে তলিয়ে যায়। সেটাই হয়েছে তৃণমূল কংগ্রেস। এটা তলিয়ে যাবে নিজেদের দুর্নীতিতে, অত্যাচারে, কুশাসনে, অনাচারে। এখনকার মতো এখানেই রাখছি। বাংলাদেশের মানুষ কাঁটাতার দেখে ভয় পায় না। এ হচ্ছে আজকের খবর। কে বলেছে একটু শোনাই আপনাদের। কে বলেছে, কেন বলেছে? প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নাকি ঠবির, মানে কি আর বলবো, এ কই থেকে এসেছে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হয়ে গেল বুঝলাম না। যাই হোক, যে যত সামসামি করে ততই। আমরা ডিবিসিতে একটা রিপোর্ট দেখলাম, আর অন্যান্য জাতীয় সকল নিউজ আসছে। তিনি বলেছেন, ভারত সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর আর কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, যদি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান তবে মনে রাখবেন, বাংলাদেশের মানুষ বা সরকার কেউই কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা প্রয়োজন সেখানে আমরা কথা বলবই। আচ্ছা, কাঁটাতারের বেড়ার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক? এটা তো বুঝলাম না। আমাকে একটু আপনারা বুঝায় বলবেন। কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত সরকার, বা দিতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তারা কাঁটাতারে বেড়া দিবে। জায়গা জমিও নাকি দেওয়া হয়ে যাচ্ছে, 45 দিনের মধ্যে দিবে। তো হঠাৎ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই কথা বলে, আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছে পুশ ইন করলে আমরা সেটা দেখে নিব। আরে ভাই, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি বিষয়টা মেরে গেল না? নাকি পাগলারে নৌকা ডুবার কথা মনে করাই দিচ্ছ? তো ওদের সীমান্ত কাঁটাতারে বেড়া দেখ, ওয়াল দেখ, বিল্ডিং দেখ, একেবারে কাঁটাতার দিয়ে আসমান পর্যন্ত দেখ। তাদের সীমান্তে তারা সাপ, কুমির, ভাল্লুক যা মন চায় তাই ছেড়ে দেখ। তো এটা নিয়ে তোমাদের এত চেঁচামেচি করার কি আছে? ভারত সরকার তার সীমান্তে কাঁটাতারে বেড়া দিয়েছে, ভয় পাওয়ার কি আছে? চেঁচামেচি। কালকে যদি পাকিস্তানে কাঁটাতারে বেড়া দেয়, পাকিস্তান সরকার এগুলো বলে ভয় পাই না, তার মানে ভয় পাও। তো তারা কাঁটাতারে বেড়া দিলে আপনার সমস্যা কি মিস্টার পররাষ্ট্র উপদেষ্টা? আপনার সমস্যা হয়, ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। তাঁবু টাবু বানান, ওই রোহিঙ্গাদের জন্য যেমন তাঁবু টাবু বানিয়েছেন না, ওইরকম তাঁবু টাবু বানান। রোহিঙ্গারা যদি আপনার ভাই হয়ে থাকে, তাহলে মানে বার্মার রোহিঙ্গারা যদি আপনার মুসলমান ভাই হয়ে থাকে, তাহলে বাংলাদেশি মুসলমান যারা ভারতে আছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের যদি ফেরত পাঠায়, তারা তো আপনার সুদীর ভাই হয় না, তারাও তো মুসলমান ভাই হয়, তাও আবার দেশের ভাই। তাকে নিতে এত তাল বাহানা করতেছেন কেন? এত ভয় পাচ্ছেন কেন? কোথায় আপনার এত ডর? ঘটনাটা কি? এত ভয় পান কেন? যাই এবার অনেক আলোচনা করবো, এটা অন্য আলোচনা করি। এই যে অতনু সিংহ নাকি কি যেন একটা নাম আছে, ভারতের নাকি পশ্চিমবঙ্গের আতেল একটা অতনু সিংহ, সে বলেছে নেহাত জাতি সত্তা পরিবর্তন করা যায় না, গেলে বালের বাঙালি থেকে তামিল হয়ে যেতাম। মানে বিজেপি আসছে বলে ক্ষমতায়, ভোটে আসছে বলে তার পিত্তি জ্বলে গেছে, বাংলাদেশের মুসলমানদের সাথে তার পিত্তি বেশি জ্বলে গেছে, সে নাকি হয়ে যাবে এই অতনু সিংহ, সে তামিল হয়ে যেতে চায়। তোমার না করছে কারা? পশ্চিমবঙ্গে তো ওই যে খিদিরপুরে তো বিহারির বাচ্চা আছে, তুমি বিহারির বাচ্চা হয়ে যাও, সমস্যা কি? ওই একদিন পশ্চিমবঙ্গের মতো তামিলও কিন্তু একদিন বিজেপিরা দখল করবে, তখন কি খবর শোনা চান? সারা ভারতেই তো তোমার সরকার এখন বিজেপির, এখন কি ভারতীয় বাদ দিয়ে তুমি পাকিস্তানে হয়ে যাও? তো না করছে কে? যাও না, তোমার আগাটা কেটে মুসলমান বানা নিবে, বাংলাদেশে আসো, কোনো সমস্যা নাই। গরু মাংস খেয়ে আগাটা কেটে অতনু সিংহ মুসলমান হয়ে যাও, কোনো সমস্যা নাই, আসো, তোমার জানাবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশ পাকিস্তান আবার কোনো হিন্দু থেকে মুসলমান হইলে তারা গরুর গোস্ত বেশি খাওয়াবে এবং আগা কেটে দিবে, বেশি কাটবে না, একটুই কাটবে, আর তোমার জামায়াত রাখবে। চলে আসো, তোমার না করছে তামিল হইতে হবে কেন?
তামিলে গিয়ে কি করবে, সরকার তো ভারত, তামিল তো আর ভারতের বাইরে না। মানে কত বড় হারে হারামি হলে এই কথা বলে, মানে বিজেপি আসছে আর বাংলাদেশের বাঙ্গুর মতো চিঙ্কু বামদের শরীর চলতেছে। যাই হোক, আজকের সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে যে কাইসার হামিদের কন্যা, কি যেন নাম, যারা ইন্ডিয়া বয়কটে ছিল, ইন্ডিয়া বয়কট যাদের ইমানের নতুন অঙ্গ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে জঙ্গিদের হলো জেহাদ, তারপরে ভারত বিরোধিতা, এটা তো ইমানের নতুন অঙ্গ মুসলমানদের। তো সেই কাইসার হামিদের কন্যা কন্টেন্ট ক্রিয়েটর নাকি কি আবার অভিনেত্রী, সারা জীবন ইন্ডিয়া বয়কট করলো, এখন আবার এয়ার অ্যাম্বুলেন্সে নাকি চেন্নাই যাইতেছে। কি যারা ইন্ডিয়া বয়কটি, কেমন লাগে? আমার খুব মজা লাগতেছে। আরেকটা জিনিস বলি, ইন্ডিয়ার একটা আপনার টিভি নিউজ, সেখানে সাক্ষাৎকার দিচ্ছে, আপনার নামগুলো তো জানি না, এই যে কি টিভি 9, কি টিভি 9 বাংলা, এরকম একটা চ্যানেল, 9 বাংলা। এইখানে একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে যে ভারত মাতা কি জয়, এটা তো মুসলমানরা বলবেন, একজন সাফাই গাইতেছে, আমি জানি না তিনি হিন্দু নাকি মুসলমান, সাফাই গাইতেছে বঙ্গযুদ্ধ মেগা বিতর্ক অনুষ্ঠানে, চ্যানেল 9 বাংলা, বলছে যে ভারত মাতা কি জয়, এটা তো মুসলমানরা বলবে না, কারণ মুসলমানদের ইসলাম এটা পারমিট করে না, এই জন্য নাকি ভারতের সংবিধান তাকে পারমিশন দিয়েছে যে সে কি বলবে কি বলবে না। সেই ভদ্রলোককে আমি বলতে চাই, এই কলকাতার যে চিঙ্কু বাম হতে পারে, মুসলমান হতে পারে, অন্য কোনো দলের হতে পারে, তাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, ইসলামে তো সংবিধানই মানে না। সেটা জানেন কি? ইসলামে তো বাংলাদেশের সংবিধানই মানে না, তো ভারতের সংবিধান মানবে? তাহলে ওইটাও তাহলে আপনার সংবিধানের যে দোহাই দিলেন যে সংবিধানের আলোকে সেটা করতে পারে। একজন মুসলমান সে বলবে আমি ভারতের জাতীয় সঙ্গীত গাইবো না, একজন মুসলমান বলবে আমি ভারতকেই মানি না, তখন আপনি কি করবেন? ওটা তো তাদের ইসলামে না করছে, সে বলছে তাদের মাথা নিচু করতে না করছে, তাই সে ভারত মাতা কি জয় বলবে না। ভারত মাতা কি জয় বললে ইমান চলে যাবে, ইসলামের কোন জায়গায় লেখা আছে? যেগুলো করলে কুফরি শিরক হয়, এটা তো কোরআন হাদিসে লেখা আছে। ভারত মাতা কি জয় স্লোগান দিলে, বা বাংলাদেশ মাতা কি জয় স্লোগান দিলে, বা পাকিস্তান মাতা কি জয় স্লোগান দিলে, বা সৌদি মাতা কি জয় স্লোগান দিলে, আচ্ছা ভারত মাতা কি জয় স্লোগান দিতে যদি শরম পাও, তাহলে ভারত বাবা কি আব্বা কি জয় বলো, ভারত আম্মা কি জয় বলো, তাইলে তো হয়ে যাচ্ছে, লেটা চুকে যায়। এই ভারত মাতা কি জয় বলে নাকি ইমান চলে যাবে? বাংলাদেশের ভারতের সংবিধান মানলেও তো মুসলমান ইমান চলে যাবে, গণতন্ত্র মানলেও তো ইমান চলে যাবে, সমাজতন্ত্র মানলেও তো ইমান চলে যায় মুসলমানের। এটা কি সেই ওই চ্যানেল 9 বাংলার ওই লোকটা জানে না? মানে কি যে বলে আর কি যে বলে না, মানে জায়েজ করতে চায়। আরে ভারতের সংবিধানই তো মুসলমান মানতে পারে না, আইন নাই মানার, কোন মুসলমান মানতে পারে না, না বাংলাদেশে না ভারতের, পৃথিবীর আমেরিকা, ইউরোপ, কানাডা, কোনো সংবিধানে কোনো মুসলমান মানতে পারে না, কারণ তার ইসলাম সেটা পারমিশন দেয় না। তা তাইলে যে ব্যক্তিটা এই চিন্তা এই কথাটা টিভিতে বলতেছে, তাকে সে কলকাতার সে চিঙ্কুবাম হোক বা তৃণমূল হোক বা যেই হোক বা যে কোনো দল হোক, তাকে সবিনে বলতে চাই, মুসলমানরা তো বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা এমনকি ভারতের মুসলমান বিশ্বাস করে গজওয়াতুলিন, আপনার ভারতটাই তো তারা বিজয় করে দখল করে নিয়ে নিবে, সেটা আপনি মেনে নেবেন? এটা তো তার সাংবিধানিক অধিকার, তাই না? কি মানে ভারতের বামেরা আর চিঙ্কু বামেরা এই, আর বাংলাদেশের বামেরা ফক্করবর্তী কি মাদুরি ফাদুরি যে কি বলে, চট্টোপাধ্যায় পেট্টোপাধ্যায় যে কি যে বলে, এরা না নিজের ধর্ম সম্পর্কে জানে, নিজের ধর্ম সম্পর্কে জানে, ইসলাম ধর্ম সম্পর্কে তারা কি জানে? এরা জানে যে ওর দৃষ্টিতে সে কি, সে কাফের, অচ্যুত, অপবিত্র, এটা জানে, সাফাই খেতেছে। ওই যে কথাটা বললো না যে সংবিধান তাকে অধিকার দিয়েছে ধর্মীয়, তাহলে ধর্মীয় অধিকার তো সে বাংলাদেশের, পাকিস্তানের এবং ভারতের মুসলমানরা ভারত দখল করতে পারে, এটা দিবেন? ভারতের সংবিধান ছুড়ে ফেলে দিবে, ভাগীরথী নদীর গঙ্গাতে ছুড়ে ফেলে দিবে, বুড়িগঙ্গায় ফেলে দিবে, মেনে নিবেন? কারণ ইসলাম তো এগুলো পারমিশন করে না, কোনো মুসলমান সেটা করতে পারে না। মানে বলতে পারলেই বাসে একটা কথা, বলে দিতে পারলেই হয়। খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর আর এক নেতা, মানে কত বড় গবেট, 26 লক্ষ ভারতীয় নিয়ে তো কথা আছেই, ওই আসিফ স্যার বলেছিল, সেই গান গাইতেছে, 26 লক্ষ ভারতীয় বের করে দিতে হবে, ইনকেলাব মঞ্চ বলেছে কালকে নাকি ডন কেলাব মঞ্চ, যাই হোক, সে 26 লক্ষ বায়বীয় সে গপ্প, 26 জনকে বের করতে দেখলাম না। আবার একজন বিএনপির নেতা নাকি সে নেতা জানি না, সে বলতেছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের আমলে, বয়স্ক কিন্তু
আবার এটা বললো না, দাঁড়িয়ে না, টুপি না, ক্লিন শেপ করালো, মাঝে মাঝে আমাদের সমালোচনা করে। সে দেখি মনে হয় বিএনপির কেউ হবে, অন্য কোনো দলে, বলতেছে আওয়ামী লীগের আমলে নাকি পুলিশের চাকরি নিয়েছিল ভারতীয়রা। কত বড় গবেট হলে এই কথা বলে যে একটা পুলিশের চাকরি নিয়ে। এটা আমি জামাত শিবিরদের নিয়মিত শুনতাম, এমনকি বিএনপির লোকদের মুখেও শুনতাম। যখন আওয়ামী লীগ এই না ভাই ফরিদ ভাই জানেন না, না চাচা জানেন না, না মামু জানেন না, ভারতীয় লোক এখানে ভারতীয় পুলিশ চাকরি করে বাংলাদেশের আইডি কার্ড দিয়ে, বাংলাদেশের ভয় জাতীয় পরিচয়পত্র বানায় চাকরি নিয়েছে পুলিশ। আলাপ শুনছেন? আজকে আবার এটা বলতেছে, আবার বলতেছে বিএনপির নেতা বয়স্ক মানুষ, এদের ঘিলুপ বলতে আল্লাহ, এদের মানে ভারত বিরোধিতা এমন মজ্জাগত, আপনার এটা করতেই হবে। মানে কবে না জানি বলে যে আমার বউয়ের বাচ্চা হয় না, তার খালার হাঙ্গা হয় না, তার মায়ের হাঙ্গা হয় না, তার হাসির হাঙ্গা হয় না, ভারত দেয়। মানে এদের ভারত বিরোধী করতে হবে, কত বড় নির্বোধ। আমার এমন লোক বলতো আওয়ামী লীগের আমলে সেনাবাহিনীতেও নাকি ভারতীয় লোক আছে, ভারত থেকে এসে চাকরি নিচ্ছে সেনাবাহিনীতে। পুলিশের কথা তো বলতোই, বিশেষ করে শিবিরের এই প্রপাগান্ডা বেশি চালাতে এখনো করতেছে। চিন্তা করে দেখেন, এই কিন্তু আবার শিবির করে না, জামাত করে না, বিএনপির লোক সম্ভবত। ঠিক আছে, লোকটার ছবিটা একটু দেখাই। এই যে লোক, এই যে লোক বলতেছে যে বাংলাদেশে নাকি পুলিশের চাকরি করে ভারতীয়রা, এখনো ওই আওয়ামী লীগের আমলে চাকরি নিয়েছে। চিন্তা করে দেখেন এদের, মানে কি বলবো আর, আমারও সিনিয়র। এই হচ্ছে বাংলাদেশের মানুষ। আপনাকে ভারত বিরোধিতা করতে হবে, আপনি ভারত বিরোধিতা না করলে আপনি ইমানদারি হইতে পারবেন না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর একটা বলে শেষ করি, ওই যে তন্নি মল্লিককে বিএনপির নেত্রীকে যারা পিটিয়েছিল, তাদের একজন তখন শিবির। এটা নিয়ে না কারো আসমান কেঁপেছে, কারো জমিন কেঁপেছে, আহা আমার ছাত্রীকে পিটাইতেছে, সে তো এখন শিবির কাজ ছাত্র স্টুডেন্ট লিডার নিকেল গেয়া। তো তারা ধরে না কেন এখন কেন তোমাদের আসমান জমিন কাঁপে না? এখন সেই আসিফ স্যার কোথায়, সেই ম্যাডামের কোথায়, যারা বলতো যে ছাত্র লীগ এরকম একটা মেয়ের এভাবে পিটাইলো, এটার কথা আহা ওহু। আমাদের বামপন্থী বন্ধুরা আমাদের অনেক বলছে, এই দেখো পরে তুমি ছাত্রলীগের পক্ষে বলো, আওয়ামী লীগের, এই যে দেখো পরে এভাবে পিটাইলো। এখন তারা কোথায়? এই যে তন্নিকে, ছাত্র দল নেত্রী তন্নিকে পিটাইলো, যে এখন শিবির করে, তার ব্যাপারে এখন সেই বামপন্থীরা এখন কোথায় কথা বলে না? এখন সেই চিঙ্কু বামের এখন কোথায়? আপনারা কোথায়? বা বিএনপি নেতারা এখন কোথায়? সেই ছাত্র শিবির করে তারা অ্যারেস্ট করে না কেন? তাদের নেত্রীকে তো পিটাইছে। এইরকম সব জায়গায় সেপটাস তারা গোটা, এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা তাদের বলতে হবে। এই গুপ্তরা আবার বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেরোচ্ছে এখন, সাধারণ ছাত্রী বেরোয়, তারা রাজনীতি চায় না। তো তুমি রাজনীতি চাও না, তোমার কি ঘেটিদের রাজনীতি করতে বলছো? তুমি রাজনীতি করো না, তোমার আসতে বলছে কে? তুমি থাকো, যে করবে তার, সে রাজনীতি করলে তোমার সমস্যা কি? এখন বুঝতে পারছেন তো? এই যে তন্নি মল্লিককে যারা পিটিয়েছে, একজন তো শিবির, এবার তাকে ধরেন। এখন না ছাত্রলীগ কথা বলে, না শিবির কথা বলে, না চিঙ্কু বামেরা কথা বলে, ধরা খেয়ে গেছে। আর জিন্দা শহীদের খবর তো আমরা জানি, সেগুলো নিয়ে কথা বলে না। যাই হোক, অনেক আলোচনা করলাম। লাইভ রয়েছে আমার আরপি স্টেশনে। শুভেচ্ছা ফরিদ ভাই জি, ধন্যবাদ। জয় বাংলা, জয় শেখ হাসিনা জি। চোরাই কারবারি বন্ধ হবার ভয়, হ্যাঁ, সবচেয়ে মজার বিষয়, চোরা কারবারি বন্ধ হবে এবং এটা কাটা তারে বেড়া দিবে, তাও একবারও মুখ দিয়ে বলে না যে কোন বাংলাদেশি নাগরিক তোমরা ভারতীয় সীমান্তে যেও না, একবারও কেন বলে না? বাংলাদেশের সীমানা ক্রস করাও তো বেআইনি। আপনি নিজের দেশের সীমানা ক্রস করবেন অবৈধভাবে, বাংলাদেশের যার দেশের আইনেই তো জেল হয়ে যাবে, ফৌজদারি অপরাধ। এই কথাটা বলতেছে না। আবার উল্টা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এরা লম্বা কথা বলতেছে। আমি বুঝতে পারি না এদের, মানে এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা, বদমাইশি, বাটপারি, এরা আবার নেতা। মানে এখানে তো ভারত জুজুর হয়, ভারতের বিরোধিতা যা করবেন আপনি সবই খাবে মার্কেটে, সেই জন্য তারা এগুলো বলে। মানে এই দেশের মানুষগুলো বুঝতে পারে না, সেই যে ৭১ পরাজয়ের বেদনা এখনো তারা ভুলতে পারতেছে না, বলতে দেবও না। ভালো থাকবেন সবাই।